হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বোম্বো এডুকেশন। আমি তোমাদের সাথে রয়েছি মৌ ম্যাডাম। এখন থেকে এই চ্যানেলে সরকারি চাকরির জন্য প্রয়োজনীয় প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার এবং টপিক ধরে অ্যানালাইসিস তোমরা পাবে। আজকে আমি তোমাদের সামনে ফার্স্ট যে সেশনটা স্টার্ট করব সেটা হলো ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত, এই বইটির ওপর। সেশন স্টার্ট করার আগে আমি তোমাদের সাথে দুটো কথা শেয়ার করতে চাই। নাম্বার ওয়ান, যারা এতদিন শুনে এসছো যে অনলাইনে পড়াশোনা করা পসিবল নয়, এবার তাদের দেখিয়ে দেওয়ার সময় এসে গেছে যে অনলাইনেও পড়াশোনা করা যায় যদি আমরা সিরিয়াসলি সেটা নিতে পারি। এবং আমাদের মেইন যেটা দরকার সেটা হলো নিজের ওপর আত্মবিশ্বাস আর একটা খাতা পেন। আর নেক্সট যেটা আমি বলবো সেটা হলো আমরা যে প্যাটার্নে পড়াশোনা করব সেটা হলো আমাদের সামনে যে পিপিটিটা খোলা থাকবে সেটা ইংলিশে খোলা থাকবে, কিন্তু আমরা বুঝবো সম্পূর্ণ বাংলায়, কারণ ইংলিশ টার্মিনোলজিগুলোর সাথেও পরিচিত হওয়ার আমাদের প্রয়োজন আছে। আর আর্টসের সাবজেক্ট মানেই যে কাটিয়ে মুখস্থ করতে হবে এমনটা নয়। আমি চেষ্টা করব পুরো চ্যাপ্টারটা, পুরো সাবজেক্টটা তোমাদের এমনভাবে বোঝাতে যাতে তোমাদের মুখস্থ করতে না হয়, পুরোটাই তোমাদের ছবির মতো সিকোয়েন্স ওয়াইজ মনে থেকে যায়। তাই দেরি না করে চলো স্টার্ট করা যাক আজকের ফার্স্ট সেশন ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত। বইটা খুললেই তোমরা ফার্স্ট যে চ্যাপ্টারটা দেখতে পাবে সেটা হলো কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, যার ফার্স্ট টপিক হলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হওয়ার পেছনে আমাদের কি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে বা ইতিহাসের প্রভাব রয়েছে সেটাই আমরা এই ফার্স্ট চ্যাপ্টারে জেনে নেব। আমরা খুব বেসিক জায়গা থেকে শুরু করব, যেই সময় ব্রিটিশরা ইন্ডিয়ায় এসেছিল ঠিক সেই সময় থেকে। ব্রিটিশরা 1600 খ্রিস্টাব্দে ফার্স্ট ইন্ডিয়ায় আসে ইন আ ফর্ম অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি হিসাবে তারা আসে? তারা অ্যাজ আ ট্রেডার মানে ব্যবসায়ী হিসাবে তারা প্রথম 1600 খ্রিস্টাব্দে ইন্ডিয়ায় আসে। এই কোম্পানির কাছে একটা এক্সক্লুসিভ লাইসেন্স ছিল। এই লাইসেন্স অনুযায়ী তারা ইন্ডিয়াতে বাণিজ্য করার একটা এক্সক্লুসিভ রাইট পায়। এই লাইসেন্সটা তারা গ্র্যান্টেড করিয়ে আনে সেই সময়কার ইংল্যান্ডের রানী কুইন এলিজাবেথের কাছ থেকে, যেটি চার্টার বা রয়্যাল চার্টার নামে পরিচিত। পরবর্তীকালে এই চার্টারটা পুরো ইন্ডিয়াতে মনোপলি ক্রিয়েট করে। মনোপলি মানে কি? মনোপলি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একমাত্র কোম্পানি যে পুরো ইন্ডিয়াতে একছত্র বিজনেস করার অধিকার লাভ করবে, এটাকেই আমরা মনোপলি বলি। নেক্সট, সেই সময়কার ইন্ডিয়া অত্যন্ত ধনী এবং প্রভাবশালী একটি দেশ ছিল, যাকে হিন্দিতে আমরা বলি সোনে কা চিড়িয়া। ফলে এই সমৃদ্ধশালী দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এক্সক্লুসিভ লাইসেন্সের রাইট অনুযায়ী উইদাউট ট্যাক্স মানে বিনা শুল্কে বাণিজ্য করা শুরু করে, তারা ক্রমশ বড়লোক হতে শুরু করে। শুধু বড়লোক নয়, তারা এবার আস্তে আস্তে পলিটিক্যাল এবং মিলিটারি মাসেল মানে রাজনৈতিক এবং সৈনিক ক্ষমতাও গেইন করতে শুরু করে। এই প্রভাবশালী ক্ষমতা আরও চরমে পৌঁছায় যখন 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ। এই যুদ্ধের ঠিক পরের বছরই 1765 খ্রিস্টাব্দে কোম্পানি দেওয়ানি রাইট গেইন করে। অর্থাৎ সেই সময়কার ইন্ডিয়া এমনিতেই এত সমৃদ্ধ এবং এই সমৃদ্ধশালী দেশের সমৃদ্ধশালী এরিয়াগুলো ছিল বেঙ্গল, বিহার এবং ওড়িশা। এই তিনটে জায়গার ওপরই কোম্পানি দেওয়ানি রাইট গেইন করে। অর্থাৎ এই তিনটে জায়গার ওপরই তারা রেভিনিউ এবং সিভিল জাস্টিস কালেকশন রাইট গেইন করে, যার ফলে এই তিনটে জায়গার ওপরই তাদের টেরিটোরিয়াল পাওয়ার বা আঞ্চলিক ক্ষমতা বৃদ্ধি পায়। যেই প্রভাবকে কাজে লাগিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে পুরো ইন্ডিয়াকে ক্যাপচার করতে শুরু করে এবং ইন্ডিয়ার প্রত্যেকটা
ভারতবাসীর ওপর, প্রত্যেকটা জনগণের ওপর প্রবল অত্যাচার করতে শুরু করে। কিন্তু আমরা যদি একটু মনে করে দেখি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে এক্সক্লুসিভ লাইসেন্সটা নিয়ে ইন্ডিয়াতে এসছিল, সেই লাইসেন্সে কিন্তু একবারও বলা ছিল না যে তারা প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ইন্ডিয়ার মানুষজনের ওপর অত্যাচার শুরু করবে বা ইন্ডিয়াতে রুল করতে চেষ্টা করবে। সেখানে কিন্তু শুধুমাত্র তাদের উইদাউট ট্যাক্সে বাণিজ্য করার পারমিশন গ্র্যান্টেড করা ছিল। সেখানে কিন্তু রুল বা অত্যাচার এই দুটো করার লাইসেন্স দেওয়া ছিল না, এই দুটো করার পারমিশন দেওয়া ছিল না। ফলে এই খবরটা যখন ইংল্যান্ডের ব্রিটিশ গভর্নমেন্টের কানে যায়, তখন তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল এবং রেগুলেট করার জন্য কোম্পানি রুল নিয়ে আসে 1773 খ্রিস্টাব্দে, এবং এই রুল চলে 1858 পর্যন্ত। 1857তে খুব ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট হয়, সেটা হলো রিভল্ট বা মহাবিদ্রোহ, যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলি। ঠিক তার পরের বছর 1858 খ্রিস্টাব্দে ব্রিটিশ গভর্নমেন্ট মনে করে আর কোম্পানির কোনো প্রয়োজন নেই, এবার কোম্পানির শক্তিকে সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়ার সময় এসে গেছে। তাই তারা নিজেরা স্বয়ং অ্যাজ আ ব্রিটিশ গভর্নমেন্ট হিসাবে ইন্ডিয়াতে রুল করতে শুরু করে। কতদিন পর্যন্ত তারা এই রুল চালায়? যতদিন না পর্যন্ত ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট পর্যন্ত তারা ইন্ডিয়াতে এই রুল চালায়। এই রুল ক্রাউন রুল নামে পরিচিত। ফলে ব্রিটিশরা যেই রুল চালায় এতদিন পুরো ইন্ডিয়ার ওপর, সেই রুলের মধ্যে যেটুকু ভালো দিক, যেইটুকু অর্গানাইজড এবং ফাংশনিং ওয়েতে ব্রিটিশরা ইন্ডিয়ার গভর্নমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনকে সামলেছে, সেই ভালো জায়গাগুলো থেকে ইনফ্লুয়েন্সড হয়ে কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হয়। তাই এখানে বলা যায় যে ব্রিটিশরা যে শুধুমাত্র খারাপ কাজ করেছে ইন্ডিয়া এসে, এমনটা নয়। যদি করতো তাহলে ইন্ডিয়ার লোকরা কিন্তু কখনো ইনফ্লুয়েন্সড হয়ে সেই গভর্নমেন্ট, সেই অ্যাডমিনিস্ট্রেশনের অর্গানাইজড পার্টটাকেই কনস্টিটিউশনে অ্যাড করতো না। এবার আমরা যেই জায়গাটা দেখব সেটা হচ্ছে গিয়ে কোম্পানি রুল। একটু আগেই আমি তোমাদের বললাম যে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল এবং রেগুলেট করার জন্য কোম্পানি রুল স্টার্ট করে 1773 খ্রিস্টাব্দে। এই রুলে যেই অ্যাক্টগুলো পাস হয়, সেই অ্যাক্টগুলো রেগুলেটিং অ্যাক্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট, আবার অনেকে চার্টার অ্যাক্ট এই হিসাবেও মনে করে। এবং এই রুল অনুযায়ী ব্রিটিশ গভর্নমেন্ট প্রত্যেক 20 বছর অন্তর এই টার্মগুলোকে রিভাইজ বা সংশোধন করার কন্ডিশন দেয়। ফার্স্ট কোম্পানি রুল স্টার্ট হয় 1773-তে, ঠিক তার 20 বছর পর 1793-তে, 1813-এ, 1833-তে এবং 1853, এই প্রত্যেক 20 বছর অন্তর অন্তর এই রেগুলেটিং অ্যাক্টগুলো পাশ করা হয়। 1853-কে লাস্ট চার্টার অ্যাক্ট বলা হয়। কেন লাস্ট চার্টার অ্যাক্ট বলা হয় আমরা পরের দিকে পড়ব। এই 1853-র পরে কোম্পানিকে রেগুলেট করার জন্য আর কোনো চার্টার অ্যাক্টের প্রয়োজন হয় না, কারণ এরপর কোম্পানির ক্ষমতা সম্পূর্ণভাবে নিঃশেষ করে দেওয়া হয় এবং ব্রিটিশ গভর্নমেন্ট স্বয়ং এসে ক্রাউন রুল শুরু করে, অর্থাৎ তারা নিজেরা অ্যাজ আ গভর্নমেন্ট হিসাবে ইন্ডিয়াতে রুল করতে শুরু করে। চলো দেখে নেওয়া যাক আমাদের ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট। ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট 1773, এখান থেকে আমাদের খুব ইম্পর্টেন্ট জায়গা শুরু হচ্ছে। আমি চেষ্টা করছি এগুলোকে তোমাদের একটু হাইলাইট করে দেখানোর। আগের স্লাইডে একটা কথা আমার বলা উচিত, সেটা হচ্ছে গিয়ে 1773, 1833 এবং 1853 এই তিনটে সাল
খুব ইম্পর্টেন্ট। এই 3টে সালে কি কি হয়েছিল পুরোটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। আমরা মাঝখানে ওভারলুক করতে পারি এই দুটো জায়গা। ওভারলুক এই কারণেই বলছি কারণ এই দুটো অ্যাক্টে সেরকম কোনো ইম্পর্টেন্ট জায়গা নেই, কারণ এত বড় সিলেবাসটাকে শেষ করতে গেলে আমাদের কিছু জায়গাকে প্রায়োরিটাইজ করে নিতে হবে যে কোন জায়গাগুলোকে আমরা বেশি ভালো করে পড়বো আর কোন জায়গাগুলোকে সামান্য ওভারলুক করে গেলেও আমাদের চলবে। ওকে, তো ফার্স্ট যে ইম্পর্টেন্ট জায়গাটা শুরু হচ্ছে 1773 রেগুলেটিং অ্যাক্ট। চলো স্টার্ট করা যাক এখানে কি কি রয়েছে। আমরা এই অ্যাক্টগুলোকে পয়েন্ট ধরে মনে রাখবো যাতে আমরা ভুলে না যাই। তো ফার্স্ট পয়েন্টেই কি বলা রয়েছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রিটিশ গভর্নমেন্ট যে রেগুলেট করলো সেই রেগুলেটের ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে এই রেগুলেটিং অ্যাক্ট 1773। এই অ্যাক্ট অনুযায়ী ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য কিছু কোর্ট অফ ডিরেক্টরস অ্যাপয়েন্ট করে এবং এই কোর্ট অফ ডিরেক্টরসরা ইন্ডিয়ার সমস্ত রকম রেভিনিউ, সিভিল এবং মিলিটারি অ্যাফেয়ার্সগুলোর রিপোর্ট দেয় ব্রিটিশ গভর্নমেন্টকে। ওকে, তো আরেকবার বলছি, এটা হচ্ছে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার প্রথম স্টেপ। এই স্টেপ অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কিছু কোর্ট অফ ডিরেক্টরস নিযুক্ত করা হয়, যেই কোর্ট অফ ডিরেক্টরসরা নিযুক্ত হতো ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা, যারা ইন্ডিয়ার সমস্ত রকম রেভিনিউ, সিভিল এবং মিলিটারি অ্যাফেয়ার্সের রিপোর্ট প্রত্যেক দিন জমা করত ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। নেক্সট পয়েন্টে কি আছে দেখা যাক। নেক্সট পয়েন্ট অনুযায়ী ইন্ডিয়ার সেই সময় মেইন যে পাওয়ারফুল এরিয়াগুলো ছিল তার মধ্যে 3টে জায়গার নাম খুব ইম্পর্টেন্ট। একটা হলো বেঙ্গল, একটা হলো বোম্বাই, আর একটা হলো মাদ্রাজ। এই 3টে জায়গার দুটো করে বডি থাকতো, একটা এক্সিকিউটিভ বডি আরেকটা থাকতো লেজিসলেটিভ বডি। বোম্বে এবং মহারাষ্ট্র এই দুটো জায়গার যে লেজিসলেটিভ বডিগুলো ছিল সেই লেজিসলেটিভ বডিগুলোকে একসাথে এনে বেঙ্গলে এস্টাবলিশড করা হয় এবং বেঙ্গলে যে গভর্নর জেনারেল থাকে তাকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল তৈরি করে দেওয়া হয়। তাকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল তৈরি করে দেওয়া হয় এবং এটি ছিল ফার্স্ট স্টেপ টু সেন্ট্রালাইজ। মানে বোম্বে, মাদ্রাজ এবং বেঙ্গল এই 3টে জায়গার যে লেজিসলেটিভ পাওয়ার, এই 3টে জায়গার লেজিসলেটিভ পাওয়ারকে সেন্ট্রালাইজ করলে পরে ব্রিটিশ গভর্নমেন্টের কি সুবিধা হয় সেটা ভাবো। যখন কোনো শক্তি বিক্ষিপ্তভাবে চারদিকে ছড়িয়ে থাকে তখন কিন্তু তার এস্টাবলিশড হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়, কিন্তু এই পুরো শক্তিগুলোকে যদি আমরা একজোট করে আনি সেটার ওপর কিন্তু রুল বা রেগুলেশন করা অনেক বেশি ইজি হয়। ঠিক সেই কাজটাই কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট করে, যার জন্য তারা ফার্স্ট স্টেপ টু সেন্ট্রালাইজ মানে এই 3টে এরিয়ার যে লেজিসলেটিভ বডিটা ছিল সেই 3টে বডিকে এক জায়গায় বেঙ্গলে আনার চেষ্টা করে এবং বেঙ্গলে গভর্নরকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল বানিয়ে দেয়, যাতে এই পুরো জায়গার যে মেইন পাওয়ারগুলো সেগুলো একটা জায়গার ওপরই সীমিত থাকে এবং ব্রিটিশ গভর্নমেন্ট এই একটা জায়গার ওপরই যখন ফোকাস করবে পুরো বেঙ্গল, পুরো ইন্ডিয়ার পাওয়ারটা এখান থেকেই তারা কন্ট্রোল করতে পারে। মনে রাখতে হবে এটা কিন্তু ফার্স্ট স্টেপ টু সেন্ট্রালাইজ, মানে সেন্ট্রালাইজ পুরোপুরি কিন্তু শুরু হয়ে যায়, পুরোপুরি শেষ হয়ে যায় না, এটা জাস্ট স্টার্টেড হয়, মানে সেন্ট্রালাইজ প্রসেসটা সবে শুরু হয়েছে। আমরা এর পরেই দেখবো যে এই সেন্ট্রালাইজ প্রসেসটা কবে ফিনিশ হয়। ওকে, এছাড়াও আর কি করা হয়, এছাড়াও একটা এক্সিকিউটিভ কাউন্সিল ক্রিয়েট করা হয় এবং এই এক্সিকিউটিভ কাউন্সিলে 4জন মেম্বারকে অ্যাড করা হয়, যারা এক্সিকিউটিভ কাউন্সিলে গভর্নর অফ জেনারেলকে অ্যাসিস্ট করবে এবং ফার্স্ট আমাদের গভর্নর জেনারেল হয় লর্ড ওয়ারেন হেস্টিং। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার 3 নম্বর পয়েন্টে আমরা যেটা পড়ব সেটা হলো এতক্ষণ
যে সেন্ট্রালাইজের ব্যাপারটা আমরা দেখে আসলাম, সেই সেন্ট্রালাইজের ব্যাপারটা থেকে আমরা এটুকু বুঝলাম যে যে কাউন্সিলটি তৈরি করা হয়েছে, যে এক্সিকিউটিভ কাউন্সিলটা তৈরি করা হয়েছে, সেই এক্সিকিউটিভ কাউন্সিলের একটা ইম্পর্ট্যান্ট পাওয়ার ছিল লেজিসলেটিভ পাওয়ার। কিন্তু এখন 2020-তে দাঁড়িয়ে লেজিসলেটিভ কাউন্সিলের খুব ইম্পর্ট্যান্ট একটা পাওয়ার হলো এক্সিকিউটিভ পাওয়ার। আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে সহজ করে বোঝাই, সেটা হলো আমাদের প্রাইম মিনিস্টার মোদি, তিনি লেজিসলেটিভ কাউন্সিলে রয়েছে। এই লেজিসলেটিভ কাউন্সিলে মোদিকে সিলেক্ট করেছি কারা? আমরা, ইলেকশনের মাধ্যমে। তাই তার একটা এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে। কিন্তু 1773-তে এক্সিকিউটিভ কাউন্সিলে যারা ছিল তাদের লেজিসলেটিভ পাওয়ার ছিল। তাহলে এই সময়ে এসে কি করে ব্যাপারটা উল্টো হয়ে গেল? এবার কি তোমরা একটু বুঝতে পারছো যে এই এক্সিকিউটিভ কাউন্সিলে লেজিসলেটিভ পাওয়ার এবং এখন এসে লেজিসলেটিভ কাউন্সিলে এক্সিকিউটিভ পাওয়ার, এই দুটো পাওয়ার এক্সচেঞ্জ হওয়ার রেভলিউশনটাই কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে করতে হবে। ওকে, তো 3 নম্বর পয়েন্টে যেটা মনে রাখার বিষয় সেটা হলো 1773-তে এক্সিকিউটিভ কাউন্সিল এ যারা ছিল তাদের একটা খুব ইম্পর্টেন্ট পাওয়ার ছিল লেজিসলেটিভ পাওয়ারকে হ্যান্ডেল করা, এবং এখন এসে লেজিসলেটিভ কাউন্সিলে যারা রয়েছে তাদের একটা এক্সিকিউটিভ পাওয়ার হ্যান্ডেল করার ক্ষমতা দেওয়া হয়। নাম্বার 4, সুপ্রিম কোর্ট এস্টাবলিশড হয় 1774-এ, এবং সেটি রক্ষণাবেক্ষণের জন্য চিফ জাস্টিস এবং 3 জন আদার্স জাজ অ্যাপয়েন্ট করা হয়। এছাড়াও কোম্পানিতে যারা কাজ করে, সার্ভেন্ট মানে এখানে কিন্তু চাকর নয়, সার্ভেন্ট মানে হচ্ছে গিয়ে যারা কোম্পানিতে চাকরি করে, যেমন আমরা সিভিল সার্ভেন্ট বলি, মানে সিভিল ডিপার্টমেন্টে যারা চাকরি করে তাদের সিভিল সার্ভেন্ট বলে, সেরকম সার্ভেন্ট অফ কোম্পানি মানে সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যারা চাকরি করত তাদের ক্ষেত্রে কোনো রকম প্রাইভেট ট্রেড, কোনো রকম উপহার নেওয়া এবং কোনো রকম ঘুষ নেওয়া সাধারণ জনগণের থেকে সব কিছুই কিন্তু প্রহিবিটেড করা হলো এই রেগুলেটিং অ্যাক্টটা থেকে। তাই রেগুলেটিং অ্যাক্টটা যদি আমি পয়েন্ট ওয়াইজ আরেকবার রিভাইজ করি, 4টে পয়েন্ট রয়েছে আমাদের। পয়েন্ট 1-এ আমরা কি বলবো, যে ইস্ট ইন্ডিয়াকে রেগুলেট করার জন্য এটি ফার্স্ট স্টেপ। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট কিছু কোর্ট অফ ডিরেক্টরসকে অ্যাপয়েন্ট করবে, যারা ইন্ডিয়ার সমস্ত রকম রেভিনিউ, সিভিল এবং মিলিটারি অ্যাফেয়ার্সকে কালেকশন রিপোর্ট ব্রিটিশ গভর্নমেন্টকে জমা করবে। সেকেন্ড পয়েন্টে আমরা বলতে পারি যে পুরো পাওয়ার ইন্ডিয়ার যত পাওয়ার রয়েছে সেই পুরো পাওয়ারটাকে সেন্ট্রালাইজ করার চেষ্টা করা হয়, এবং এই সেন্ট্রালাইজ প্রসেসটা সবে স্টার্ট করা হয়, এবং বম্বে এবং মহারাষ্ট্রের যত লেজিসলেটিভ বডি ছিল সেই পুরোটাকে শিফট করে বেঙ্গলে আনা হয়, এবং বেঙ্গলের গভর্নরকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল বানিয়ে দেওয়া হয়, যাতে পুরো ব্যাপারটাকে, পুরো পাওয়ারটাকে রুল করতে বা পুরো পাওয়ারটা রক্ষণাবেক্ষণ করতে ব্রিটিশ গভর্নমেন্টকে অনেক সুবিধা হয়। এবং তারা কিছু এক্সিকিউটিভ কাউন্সিল ক্রিয়েট করে 4 জন মেম্বার নিয়ে, এবং যারা গভর্নর জেনারেলকে অ্যাসিস্ট করবে, এই ক্ষমতা এক্সিকিউটিভ কাউন্সিলের ওপর দেওয়া হয়, এবং আমাদের ফার্স্ট গভর্নর জেনারেল হন লর্ড ওয়ারেন হেস্টিং। নাম্বার 3, এক্সিকিউটিভ কাউন্সিলে যারা ছিল তারা লেজিসলেটিভ পাওয়ার হ্যান্ডেল করবে, কিন্তু এখন এসে লেজিসলেটিভ কাউন্সিলে যারা রয়েছে তারা এক্সিকিউটিভ পাওয়ার হ্যান্ডেল করে। নাম্বার 4, সুপ্রিম কোর্ট তৈরি হয়, এবং সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস এবং আদার্স জাজেসকে অ্যাপয়েন্ট করা হয়। কোম্পানিতে যারা চাকরি করত তাদের সমস্ত রকম প্রাইভেট ট্রেড এবং সাধারণ মানুষের থেকে উপহার বা ঘুষ, এই সমস্ত কিছু প্রহিবিটেড করে দেওয়া হয়। নেক্সট এবার আমরা চলে আসি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1781। এই অ্যাক্ট অনুযায়ী রেগুলেটিং অ্যাক্ট 1773-তে
যা যা ভুল ত্রুটি রয়েছে বা যা যা ডিফেক্ট রয়েছে সেই সমস্তগুলোকে রেকটিফাই করে ব্রিটিশ পার্লামেন্ট থেকে আবার 1881-এ একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়। এই অ্যাক্টটাকে আমরা অ্যাক্ট অফ সেটেলমেন্টও বলতে পারি। কি সেটেল হয় এই অ্যাক্টে? এই অ্যাক্টে জুডিশিয়াল পাওয়ারটাকে পুরোপুরি গভর্নর জেনারেলের হাতে দিয়ে দেওয়া হয়। সুপ্রিম কোর্ট এখানে কোনো পাওয়ার, জুডিশিয়াল পাওয়ারের কোনো রকম পাওয়ার হ্যান্ডেল করবে না। জুডিশিয়াল পাওয়ার মানে বিচার ব্যবস্থার পাওয়ার। কোনো রকম জুডিশিয়াল পাওয়ার সুপ্রিম কোর্ট আর হ্যান্ডেল করবে না। এই ব্যবস্থাটা দেওয়া হয় যে এই পুরোটাই হ্যান্ডেল করবে এখন থেকে গভর্নর জেনারেল ইন কাউন্সিল, যেটা পুরোপুরি চলে যায় এক্সিকিউটিভ কন্ট্রোলের। তোমরা যদি একটু লিঙ্ক করে পড়ো বুঝতে পারবে আর্টিকেল 50-তেও কিন্তু এখন এই জিনিসটার কথাই বলা হয় যে সেপারেশন অফ জুডিশিয়াল ফ্রম দ্য এক্সিকিউটিভ। নেক্সট এবার আমরা চলে আসি পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। এই অ্যাক্টটা খুব ইম্পর্টেন্ট কারণ পিএম পিটস ইয়াঙ্গার ফার্স্ট এটা প্রপোজ করে। এই অ্যাক্ট অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির যত টেরিটরি ছিল সেই সমস্ত টেরিটরিগুলো ব্রিটিশ গভর্নমেন্টের হাতে চলে আসে এবং তারা পুরোপুরি ব্রিটিশ পজেশনস ইন ইন্ডিয়া মানে পুরোপুরি ব্রিটিশ গভর্নমেন্টের দখলে চলে আসে। নেক্সট, কোম্পানির পাওয়ারটাকে ভাঙার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট কোম্পানির হাতে যে কমার্শিয়াল এবং পলিটিক্যাল পাওয়ারগুলো ছিল সেই পাওয়ারগুলোর মধ্যে ডিভিশন করে, যার ফলে একটা ডাবল গভর্নমেন্ট তৈরি হয় এবং এই ডাবল গভর্নমেন্টে দুটো বোর্ড তৈরি করা হয়। একদিকে বোর্ড অফ কন্ট্রোলার্স থাকবে যারা পলিটিক্যাল পাওয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এবং মিলিটারি পাওয়ারগুলোকে হ্যান্ডেল করবে। অন্যদিকে কোর্ট অফ ডিরেক্টরসরা থাকবে যারা কমার্শিয়াল ডিসিশনগুলোকে নেবে। এবং এই বোর্ড অফ কন্ট্রোলস এবং কোর্ট অফ ডিরেক্টরে যারা যারা নিযুক্ত হবে তারা সবাই কিন্তু অ্যাপয়েন্ট হবে ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা। অন্য কারো অ্যাফিলিয়েশনে কিন্তু এখানে কোনো রকম নিয়োগ হবে না। এইটা ছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। নেক্সট এবার আমি যে দুটো কথা বললাম যে 1793 এবং 1813, এই দুটো খুব একটা ইম্পর্টেন্ট নয়। এখান থেকে শুধু যেটা জেনে রাখার সেটা হলো লর্ড কর্নওয়ালিস ইনি গভর্নর জেনারেলদের ওপর বেশিরভাগ পাওয়ারটাই দিয়ে দেয় এবং কোম্পানি যাতে ইন্ডিয়াতে আরও 20 বছর মনোপলি বা ট্রেড এক্সটেন্ড করতে পারে সেই পিরিয়ডটাকে বাড়ানো হয়। অর্থাৎ গভর্নর জেনারেল এবং গভর্নর অফ প্রেসিডেন্সিতে সম্পূর্ণ পাওয়ার বা বেশিরভাগ পাওয়ারটাই দিয়ে দেওয়া হয় এবং কোম্পানি যাতে ইন্ডিয়াতে আরও পরবর্তী 20 বছর ট্রেড করতে পারে উইথ দেয়ার এক্সটেন্ডেড মোনোপলি, এইটা চার্টার অ্যাক্ট 1793-তে পাস হয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তাই এটা ওভারলুক করে যেতে পারো। নেক্সট চার্টার অ্যাক্ট 1803, এটাও হচ্ছে গিয়ে যেই কথাটা বলে যে এতদিন পর্যন্ত কিছু শুধুমাত্র কোম্পানির লোকরাই মনোপলি ক্রিয়েট করতে পারতো, মানে যারা ব্রিটিশ গভর্নমেন্ট যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করতো বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদস্য হিসাবে নিযুক্ত হতো তারাই একমাত্র ইন্ডিয়াতে বাণিজ্য করতে পারতো, আর কেউ করতে পারতো না। এবার এই চার্টার অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকটা ব্রিটিশ গভর্নমেন্ট, প্রত্যেকটা ব্রিটিশ এমপ্লয়ি, ব্রিটিশ সদস্য ইন্ডিয়াতে সমানভাবে ট্রেড করার অধিকার পায়। অর্থাৎ কোনো পার্টিকুলার একটা গোষ্ঠীর জন্য ব্রিটিশ গভর্নমেন্ট আর ট্রেডিং লাইসেন্স রাখে না, যেটা একদম শুরুতে আমরা 1600 খ্রিস্টাব্দে দেখেছিলাম যে শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকরাই কিন্তু ইন্ডিয়াতে ট্রেডিং লাইসেন্স পেত।
এমন নয়। এটা চার্টার অ্যাক্ট 1833-তে পুরোপুরি অ্যাবলিশ করে দেওয়া হয় যে ব্রিটিশের প্রত্যেকটা সদস্যকে ইন্ডিয়াতে ট্রেড করার সমান অধিকার দেওয়া হয়। এছাড়াও তারা খ্রিস্টান কিছু মিশনারিজদের নিয়ে আসে, ইন্ডিয়ায় আসার পারমিশন দেয় ব্রিটিশ গভর্নমেন্ট, যাতে ইন্ডিয়ার মানুষজনের জ্ঞান বৃদ্ধি হয়, তাদের এনলাইটমেন্ট হয়। তো এখানে এই জায়গাটা থেকে আমরা বুঝতে পারি যে ব্রিটিশ গভর্নমেন্ট যে শুধুমাত্র ইন্ডিয়াকে শোষণ করে গেছে এমন নয়, তারাও কিন্তু কিছু ব্যাপার থাকতো যার জন্য ইন্ডিয়াকে তারা কিছুটা হলেও আপডেটেড করতে চাইতো। অবশ্যই তাদের প্রভাব খাটিয়ে, সেই প্রভাবটা পরবর্তীকালে কোনো ইন্ডিয়ানই চাইতো না, বা কোনো কেউই চায় না যে কারো আন্ডারে থেকে আমরা ভালো থাকি। তো এই ব্যাপারটা মানে ব্রিটিশ সবসময় চাইতো যে তাদের আন্ডারে থেকে ইন্ডিয়ানরা ভালো থাকুক বা শিক্ষিত হোক, এইটা ইন্ডিয়ানরা মেনে নিতে চায় না। কিন্তু তারা যে শুধুমাত্র ইন্ডিয়াতে খারাপ কাজ করে গেছে এমন নয়, যদি করতো তাহলে কিন্তু তারা খ্রিস্টান মিশনারিজদের ইন্ডিয়াতে অ্যাপয়েন্ট করার পারমিশন দিত না, বা ইন্ডিয়াতে অ্যালাউ করার, ইন্ডিয়াতে আসার পারমিশন দিত না। নেক্সট এবার আমরা চলে যাব চার্টার অ্যাক্ট 1833। এই অ্যাক্টটা আবার খুব ইম্পর্টেন্ট। এই অ্যাক্টে কিন্তু ফাইনাল স্টেপ টুয়ার্ডস দ্য সেন্ট্রালাইজেশন, মানে যেই সেন্ট্রালাইজেশন আমাদের শুরু হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট 1773-তে, এবার কিন্তু সেই সেন্ট্রালাইজেশনে পুরোপুরি ফাইনাল স্টেপ চলে আসে। মানে পুরো সমস্ত ইন্ডিয়ার শক্তিটা পুরোপুরি বেঙ্গলে চলে আসে। ফলে যেটা গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল, এখন সেটাকে করে দেওয়া হয় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে হন? লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট কি হয়, এবার থেকে লসগুলোকে অ্যাক্ট হিসাবে পরিণত করা হয়। আর লাস্ট এই অ্যাক্টে কি বলা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার থেকে শুধুমাত্র একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসাবেই কাজ করবে, যারা শুধুমাত্র অ্যাজ আ ট্রাস্টি অফ ব্রিটিশ গভর্নমেন্ট থাকবে, তাদের সেরকমভাবে আর কোনো পাওয়ার দেওয়া হবে না। আশা করি এইটুকু পর্যন্ত ক্লিয়ার। নেক্সট চার্টার অ্যাক্ট 1853। আমি একটু আগেই তোমাদের বলছিলাম যে এই 1853 এই অ্যাক্টটাকে লাস্ট চার্টার অ্যাক্ট বলা হয়। কেন বলা হয়? কারণ এই অ্যাক্টের পর আর ব্রিটিশ গভর্নমেন্টকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার প্রয়োজন হয় না, কারণ এরপর থেকে 1858 থেকে ডিরেক্ট ক্রাউন রুল শুরু হয়। এই চার্টার অ্যাক্ট অনুযায়ী ব্রিটিশ গভর্নমেন্ট দেখে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য এতদিন পর্যন্ত, মানে 1853 আগে পর্যন্ত প্রচুর চার্টার অ্যাক্ট পাস করা হয়, কিন্তু কোনোভাবেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করা পসিবল হচ্ছিল না। কেন পসিবল হচ্ছিল না? কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ ডিরেক্টরসদের হাতে খুব ইম্পর্ট্যান্ট একটা পাওয়ার ছিল। সেই পাওয়ারটা হলো কোভিনিয়েন্ট সিভিল সার্ভিস পাওয়ার। এই পাওয়ার অনুযায়ী তারা শুধুমাত্র এই সার্ভিসে, এই কোভিনিয়েন্ট সিভিল সার্ভিসটা বলে রাখা ভালো যে এটা কিন্তু এখনকার দিনে আমাদের স্টেট সিভিল সার্ভিস বা ইউপিএসসি, স্টেট সিভিল সার্ভিস মানে আমাদের এখানে যেটা ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসি, তখনকার দিনে সেটা ছিল কোভিনিয়েন্ট সিভিল সার্ভিস। ওকে, তো এই সিভিল সার্ভিসের পুরো রেগুলেশনটাই ছিল কোর্ট অফ ডিরেক্টরসদের হাতে, যে কোর্ট অফ ডিরেক্টরসটা অ্যাকচুয়ালি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো তাদের স্পন্সরশিপ ছাড়া কোনোভাবেই এই কোভিনিয়েন্ট সিভিল সার্ভিসে কেউ ঢুকতে পারবে না, স্পেশালি ইন্ডিয়ানরা, কারণ এটা ওপেন এক্সাম ছিল না। চার্টার অ্যাক্ট 1853 পাস হওয়ার ফলে এই কোভিনিয়েন্ট সিভিল সার্ভিস, এই সার্ভিসটা কিন্তু ওপেন এক্সাম হয়ে যায়, যার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যে লাস্ট পাওয়ারটা ছিল সেই পাওয়ারটাও চলে যায়, যার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এতগুলো রুল রেগুলেশন পাঠিয়েও কন্ট্রোল করা যায় না।
সেইটা কিন্তু এই চার্টার অ্যাক্টটা পাস হওয়ার পর হয়ে যায়, কারণ কনভেনিয়েন্ট সিভিল সার্ভিস এই পাওয়ারটা তাদের হাত থেকে চলে যায়। এই সিভিল সার্ভিসে যে সিভিল সার্ভেন্টরা জয়েন করতো তারা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ ডিরেক্টরসের ওপর একটা সবসময় একটা কি বলবো, খুব বিনতি টাইপের একটা মনোভাব পোষণ করত। তাই তারা যা বলতো এই সিভিল সার্ভিসের সার্ভেন্টরা সেই কাজই করতো। তাই যখনই এই অ্যাক্টটা পাস হয়, এই পুরো সিভিল সার্ভিসের সেক্টরটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ ডিরেক্টরসদের হাত থেকে বেরিয়ে যায় এবং এটা ওপেন ফর অল হয়ে যায়, যার জন্য কিন্তু এখন আমরা সিভিল সার্ভিস এক্সামটা আমরা জাতি নির্বিশেষে সবাই দিতে পারি। ওকে, নেক্সট আর কি হয়? নেক্সট হয় হচ্ছে গিয়ে লেজিসলেটিভ কাউন্সিল, একটা সেপারেট লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হয় এবং এই লেজিসলেটিভ কাউন্সিলটার নাম দেওয়া হয় ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল। এবং এই নাম কাউন্সিলে নতুন 6 জন মেম্বার অ্যাড করা হয় এবং এদেরকে কাউন্সিলর বা মিনি পার্লামেন্ট বলা হয়। এই পুরো চার্টার অ্যাক্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে এবার কোম্পানির হাতে আর কোনো রুল বেঁচে থাকে না, তাদের যে কোনো সময় পার্লামেন্ট থেকে টার্মিনেট করা যেতে পারে, ফলে তারা শুধুমাত্র ব্রিটিশ ক্রাউনের একটা ট্রাস্টি বোর্ড হিসাবে থেকে যায়। এই পুরোটা হলো আমাদের কোম্পানি রুল 1773 থেকে 1853 পর্যন্ত। এই পুরো জায়গাটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা যাব ক্রাউন রুলে, মানে যেই সময় থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যায় এবং ব্রিটিশ গভর্নমেন্ট স্বয়ং নিজে এসে ইন্ডিয়াকে রুল করতে শুরু করে। এবং এইটা হওয়ার খুব ইম্পর্ট্যান্ট একটা ঘটনা কিন্তু ছিল, আমি বারবারই বললাম, ফার্স্টেও বললাম, রিভোল্ট 1857-এর রিভোল্ট, 1857-এর রিভোল্ট। এবং এই রিভোল্ট অনুযায়ী কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্সের ফার্স্ট ওয়ার, মানে আমাদের স্বাধীনতার প্রথম যুদ্ধ শুরু হয়, এটাও বলা হয়, যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলতে পারি। এই ক্রাউন রুলে আমরা এই ক্রাউন রুলটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 বলে জানি। এই অ্যাক্টে কিন্তু প্রথম আমাদের এই অ্যাক্টটা কিন্তু আমাদের গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত। গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলতে এখানে এটা একদমই ভেবো না যে এটা ভালো গভর্নমেন্ট, আগেরটা বাজে গভর্নমেন্ট ছিল। গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে হচ্ছে গিয়ে এখন থেকে ব্রিটিশরা এসে যে গভর্নমেন্টটা এস্টাবলিশড করলো, এই গভর্নমেন্টটা আনসারেবল গভর্নমেন্ট হবে, অর্থাৎ এই গভর্নমেন্টটা প্রত্যেকটা কাজের জন্য আনসার প্রোভাইড করবে সাধারণ মানুষকে, যেটা এতদিন পর্যন্ত সম্ভব হতো না। আমরা কিন্তু কখনোই শাহজাহান বা আকবরের সময় যেই টাইমটা চলছিল সেখানে কখনোই গিয়ে কিন্তু কাউকে জিজ্ঞেস করতে পারতাম না যে কেন এটা হলো, এবং সেই রাজারা কিন্তু আমাদের আনসার প্রোভাইড করতে বাধ্য ছিল না। তো এই ফার্স্ট ক্রাউন রুলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1858-এ ফার্স্ট আনসারেবল গভর্নমেন্ট এস্টাবলিশড হলো। এই অ্যাক্ট অনুযায়ী কী কী বলছে, কী কী ফিচার্স আছে দেখে নাও। এতদিন পর্যন্ত যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া চলছিল সেটাকে রিপ্লেস করে ভাইসরয় অফ ইন্ডিয়া করে দেওয়া হয় এবং এই ভাইসরয় অফ ইন্ডিয়া ব্রিটিশ ক্রাউনের ডিরেক্ট রিপ্রেজেন্ট হিসেবে কাজ করে এবং ফার্স্ট ভাইসরয় হয় আমাদের লর্ড ক্যানিং। নেক্সট ফিচারে আমরা দেখব ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব লঘু করার জন্য যে ডাবল গভর্নমেন্ট সিস্টেম তৈরি করা হয়েছিল, সেই ডাবল গভর্নমেন্ট সিস্টেমে যে বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডিরেক্টরসরা ছিল, এবার তাদেরকে অ্যাবলিশ করে দেওয়া হলো এবং এদেরকে অ্যাবলিশ করে তৈরি করা হলো নতুন সেক্রেটারি স্টেট ফর ইন্ডিয়া। এই সেক্রেটারি স্টেট অফ ইন্ডিয়া কন্ট্রোল হতো ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ ক্যাবিনেটদের দ্বারা, অর্থাৎ এখানে যত রকম XYZ যত রকম মিনিস্টাররা ছিল
বা XYZ যত রকম এক্সিকিউটিভ পাওয়াররা ছিল তারা কিন্তু সবাই ভাইস রয়কে আনসার দিত। সমস্ত কাজের জন্য তাদের ভাইস রয়কে আনসার দিতে হবে এবং ভাইস রয়কেও তার সমস্ত কাজের জন্য স্টেট অফ ইন্ডিয়া সেক্রেটারি অফ স্টেট এই পাওয়ারটাকে, এই সেক্রেটারি অফ স্টেটকে সবসময়কে ভাইস রয়কে আনসার দিতে হবে এবং সেক্রেটারি অফ স্টেটকেও কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ ক্যাবিনেটের কাছে আনসার প্রোভাইড করতে হবে প্রত্যেকটা কাজের জন্য। তো আরেকবার যদি আমি পুরো সিকোয়েন্সটা বুঝিয়ে বলি যে আমাদের যত রকম এক্সিকিউটিভ, লোয়ার এক্সিকিউটিভে যত রকম বডি ছিল সেই বডির প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা কাজের জন্য ভাইস রয়কে আনসার প্রোভাইড করবে। ভাইস রয় তার প্রত্যেকটা কাজের জন্য সেক্রেটারি অফ স্টেটকে আনসার প্রোভাইড করবে এবং সেক্রেটারি অফ স্টেট তার প্রত্যেকটা কাজের জন্য ব্রিটিশ ক্যাবিনেট এবং ব্রিটিশ পার্লামেন্টকে আনসার প্রোভাইড করবে। এর জন্যই এটাকে রেসপন্সিবল গভর্নমেন্ট বা গুড গভর্নমেন্ট বলা হয়, কারণ এতদিন পর্যন্ত আমরা কখনো আনসারেবল গভর্নমেন্ট পাইনি। আমরা কোনো রাজাকে বা আগের দিকে আমরা যত রাজাকে পেয়েছি কেউ কিন্তু আমাদের আনসার প্রোভাইড করতে রাজি নয়। এই প্রথম ব্রিটিশরা এসে আমাদের আনসারেবল গভর্নমেন্ট প্রোভাইড করে। নেক্সট, ব্রিটিশ পার্লামেন্টে কাউন্সিল অফ ইন্ডিয়া তৈরি হয় এবং এখানে 15 মেম্বারকে নেওয়া হয় যারা সেক্রেটারি অফ স্টেটকে অ্যাসিস্ট করবে এবং এই সমস্ত কাউন্সিল বা এই সমস্ত রকম মিনিস্টাররা পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্টকে প্রত্যেকটা কাজের জন্য আনসার প্রোভাইড করতে বাধ্য থাকবে। নেক্সট, সেক্রেটারি স্টেটকে পুরোপুরি একটা বডি কর্পোরেট বানিয়ে দেওয়া হয় এবং এই কর্পোরেট বডি একটা খুব ইম্পর্টেন্ট একটা রুল চালু হয় যে সুইং অ্যান্ড সুইট, মানে তারা যে কোনো সময় গভর্নমেন্টকে চার্জ করতে পারবে, মানে কোনো রকম তার ওপর তারা আইনি মামলা আনতে পারবে এবং উল্টো দিকে যে কোনো জনগণের ওপর যখন তখন সেক্রেটারি অফ স্টেট কাউন্সিলের যে কোনো সদস্য মামলা করতে পারে। তো এতদিন পর্যন্ত এটাও কিন্তু ছিল না, কারণ আমরা কখনোই আকবর বা শাহজাহানের বিরুদ্ধে মামলা করতে পারতাম না কোনো কাজের জন্য। তারা করতে পারতো কিন্তু আমরা করতে পারতাম না, যার জন্য এটাকে আমরা গুড গভর্নমেন্ট বা রেসপন্সিবল গভর্নমেন্ট বলছি। ওকে, এই যে এতক্ষণ ধরে আমরা গুড গভর্নমেন্ট, রেসপন্সিবল গভর্নমেন্ট, জিওয়াই অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1858 দেখলাম, এটা কিন্তু সেইভাবে আমাদের খুব একটা যে খুব বিশাল কিছু চেঞ্জ করে দিয়েছিল এমনটা নয়। এটা জাস্ট আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রিমলাইনের হিসাবে একটা কাজ করে, যেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বডিটাকে একটু চেঞ্জ করে, কিন্তু সেইভাবে এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বা আমাদের গভর্নমেন্টে সেইভাবে কোনো রকম প্রভাব ফেলতে পারেনি। নেক্সট, এবার আমরা দেখব ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। এই অ্যাক্ট অনুযায়ী আমাদের যে ফার্স্ট ভাইসরয় লর্ড ক্যানিং, তিনি প্রথম প্ল্যান করে যে ইন্ডিয়ানদেরও গভর্নমেন্টে ইনক্লুড করা উচিত এবং যার ফলে ইন্ডিয়ানদের লেজিসলেটিভ কাউন্সিলে বেশি বেশি করে অ্যাপয়েন্ট করা শুরু হয় এবং এই অ্যাক্ট অনুযায়ী ব্রিটিশ পার্লামেন্টের এই অ্যাক্ট অনুযায়ী 1861, 1892 এবং 1919 এবং 1909 এই তিনটে অ্যাক্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই তিনটে অ্যাক্ট আমরা পড়ব। ফার্স্ট আমরা দেখি 1861। এইটা এতটা ইম্পর্টেন্ট কারণ একটু আগেই বললাম যে এইখানে প্রথম ইন্ডিয়ানদের অ্যাপয়েন্ট করার ইচ্ছা প্রকাশ করে লর্ড ক্যানিং, কারণ এতদিন পর্যন্ত ইন্ডিয়ানরা লেজিসলেটিভ কাউন্সিলে যুক্ত হতে পারত না। লেজিসলেটিভ কাউন্সিলে যুক্ত হয়ে তো গেল, কিন্তু তারা ইন্ডিয়ানরা পুরো লেজিসলেটিভ কাউন্সিলে একটা নন অফিসিয়াল মেম্বার হিসাবে কাজ করে, যাদের কাছে কিন্তু কোনো রকম পাওয়ার থাকে না, কিন্তু এবং তারা নমিনেট হয় ভাইসরয়ের দ্বারা। এবং প্রথম যে লেজিসলেটিভ কাউন্সিল যে 3জন ইন্ডিয়ানকে নিয়ে করে তারা হলো
রাজা অফ বেনারস, মহারাজা অফ পাটিয়ালা এবং স্যার দিনকর রাও। ওকে, তো এই 1861 অ্যাক্ট অনুযায়ী ইন্ডিয়ানরা জাস্ট পারমিশন পেল লেজিসলেটিভ কাউন্সিলে অ্যাড হওয়ার, কিন্তু তারা কমপ্লিটলি একটা নন অফিসিয়াল মেম্বার হিসাবে থেকে যায়, এদের কিন্তু কোনো রকম পাওয়ার নেই। নেক্সট খুব ইম্পর্ট্যান্ট জায়গা, সেটা হচ্ছে গিয়ে ডিসেন্ট্রালাইজেশন স্টার্ট হয়। এতদিন পর্যন্ত কোম্পানি রুলে ব্রিটিশ গভর্নমেন্ট চেয়েছিল পুরো জায়গাটা সেন্ট্রালাইজ থাকে এবং সেই সেন্ট্রালাইজ জায়গাটার ওপর তারা কন্ট্রোল করবে। এবার তারা ডিসেন্ট্রালাইজেশন স্টার্ট করে। মনে রাখবে, সেন্ট্রালাইজেশন স্টার্ট, সেন্ট্রালাইজেশন ফিনিশড, ডিসেন্ট্রালাইজেশন স্টার্ট এবং ডিসেন্ট্রালাইজেশন ফিনিশ, এই পুরো এই চারটে জায়গায় কিন্তু চারটে ডিফারেন্ট ইয়ারে চারটে ডিফারেন্ট প্রসেসে হয়। তো এই জায়গাটা গুলিয়ে ফেলো না। সেন্ট্রালাইজেশন কবে হয়, সেন্ট্রালাইজেশন কমপ্লিট কবে হয়, ডিসেন্ট্রালাইজেশন স্টার্ট কবে হয় এবং ডিসেন্ট্রালাইজেশন ফিনিশ কবে হয়। ডিসেন্ট্রালাইজ মানে আরেকবার বুঝিয়ে দিই যে বম্বে, মাদ্রাস এবং বেঙ্গল এই তিনটের যে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ পাওয়ারটা ছিল, সেই লেজিসলেটিভ পাওয়ারগুলোকে এক জায়গায় করে বেঙ্গলে রাখা হয় এবং ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে গিয়ে যে পাওয়ারগুলোকে ইন্ডিয়াতে রাখা হয়েছিল এবার সেইগুলোকে আবার তাদের আগের জায়গায় রিটার্ন করা। ওকে, এটা হচ্ছে কি ডিসেন্ট্রালাইজেশন। এটা পুরোপুরি হয়ে যায়নি এই ফেজে, এই অ্যাক্টে শুধুমাত্র ডিসেন্ট্রালাইজেশনগুলো স্টার্ট হয়েছিল, পুরোপুরি শেষ হয়ে যায়নি। নেক্সট হচ্ছে গিয়ে ভাইসরয় তাদের বিজনেস কাউন্সিলের সুবিধার জন্য পোর্টফোলিও সিস্টেম ফর্ম করে এবং এটি ইন্ট্রোডিউস করে লর্ড ক্যানিং 1859-এ। পোর্টফোলিও মানে একটা মন্ত্রিসভার সিস্টেমে সৃষ্টি করে। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে ভাইসরয় লেজিসলেটিভ কাউন্সিলের অনুমতি ছাড়াও কোনো রকম এমার্জেন্সির জন্য অর্ডিন্যান্স ক্রিয়েট করতে পারবে এবং সেই অর্ডিন্যান্সের ডিউরেশন থাকবে 6 মাস। অর্ডিন্যান্স মানে বিশেষ কোনো আইন বা আদেশ ব্যবস্থা। ওকে, এই পুরো পাওয়ারটা ছিল ভাইসরয়ের কত দিনের জন্য, 6 মাসের জন্য। যে কোনো এমার্জেন্সিতে লেজিসলেটিভ কাউন্সিলের পারমিশন ছাড়াও কিন্তু তারা ভাইসরয় এই আদেশ বা নিয়মটা জারি করতে পারত। এটা ছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1961। এবার আমরা দেখব ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। এই অ্যাক্টে কি বলা হয়েছে? এই অ্যাক্ট অনুযায়ী যে নন অফিসিয়াল ইন্ডিয়ান মেম্বারদের লেজিসলেটিভ কাউন্সিলে অ্যাড করা হয়েছিল, এবার তাদের একটু একটু করে পাওয়ার ছাড়া হলো। তাই এটাকে আমরা স্ট্রং লেজিসলেটিভ কাউন্সিল বলতে পারি। এখানে কাউন্সিল স্পেলিংটা একটু ভুল আছে, এটা সি হবে। ওকে, স্ট্রং লেজিসলেটিভ কাউন্সিল। তো এখানে নন অফিসিয়াল ইন্ডিয়ান মেম্বারদের একটু পাওয়ার ছাড়া হয়। এই পাওয়ার অনুযায়ী তারা এবার থেকে বাজেট ডিসকাস করতে পারবে এবং এক্সিকিউটিভকে কোয়েশ্চেন করতে পারবে, যেটা এতদিন পর্যন্ত তারা করতে পারতো না। এতদিন পর্যন্ত আগের অ্যাক্ট অনুযায়ী আমরা দেখে এসেছি তারা শুধু অ্যাড হতে পেরেছে লেজিসলেটিভ কাউন্সিলে, কারণ এতদিন পর্যন্ত ইন্ডিয়ানদের অ্যাড হওয়ারও কোনো রকম পারমিশন ছিল না। এবার কিন্তু 1892-তে তাদের পাওয়ারটা আরেকটু বাড়লো, তারা বাজেট ডিসকাস করতে পারলো এবং এক্সিকিউটিভদের কোয়েশ্চেন করতে পারলো। নেক্সট, নন অফিসিয়াল মেম্বারদের সিলেক্ট করার জন্য এবার ভাইসরয় রেকমেন্ডেশন নেবে দুটো জায়গার, একটা হচ্ছে গিয়ে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের এবং বেঙ্গল চেম্বার অফ কমার্স। এই দুটো জায়গার রেকমেন্ডেশন নিয়ে এবার ভাইসরয় নন অফিসিয়াল মেম্বারদের অ্যাপয়েন্ট করবে। এতদিন পর্যন্ত কি ছিল, ভাইসরয় নিজেই ডিসিশন নেবে। এবার কিন্তু ভাইসরয় তার পাওয়ারটাকে আরেকটু কমিয়ে নিল। এবার সে বাকি যে দুজনের কথা বললাম, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল এবং বেঙ্গল চেম্বার অফ কমার্স, এদের রেকমেন্ডেশন নিয়ে, তাদের মতামত নিয়ে কিন্তু এবার সে নন অফিসিয়াল মেম্বার সিলেক্ট করবে। আর কি হলো, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল যেটা সিলেক্ট করবে
গভর্নর, সেইটার জন্য গভর্নর কাদের কাদের রেকমেন্ডেশন দেবে, তারা ডিস্ট্রিক্ট বোর্ড, মিউনিসিপ্যালিটি, ইউনিভার্সিটি, ট্রেড অ্যাসোসিয়েশন এবং জমিনদার, এদের রেকমেন্ডেশন নিয়ে, পরামর্শ নিয়ে গভর্নর প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল সিলেক্ট করবে। তো এইটার থেকে আমরা বুঝতে পারি যে এটা, এই পুরো একটা কোথাও বলা নেই, কিন্তু এখান থেকে আমরা একটা ইলেকশন, যে একটা ইনডিরেক্ট ইলেকশন হচ্ছে, যে লোকের রেকমেন্ডেশন নিচ্ছে, লোক মতামত দিচ্ছে যে একে অ্যাড করা হোক নন অফিসিয়াল মেম্বার হিসাবে, লেজিসলেটিভ কাউন্সিলে অ্যাড করা হোক। তো এটা ফার্স্ট একটা ইনডাইরেক্ট ইলেকশন হিসাবে আমরা ধরতে পারি, যেখানে আমরা প্রথম নমিনেশন বা রেকমেন্ডেশন করতে পারি। তো এই 1861 থেকে 1891 এই পুরো পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট। তার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এই কারণে বলি যে ইন্ডিয়ান কংগ্রেস কিন্তু 1885-এ তৈরি হয়ে যায়, এবং তার একটা খুব ইম্পর্টেন্ট প্রভাব এই লেজিসলেটিভ কাউন্সিলে বা এই অ্যাক্টগুলোর ওপর পড়ে, যার জন্য পুরো সিস্টেমটা পরবর্তীকালে ইন্ডিপেন্ডেন্সের দিকে বা স্বাধীনতার দিকে খুব দ্রুত অগ্রসর হয়। পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই এর পরের পার্টটা নিয়ে আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত যা যা আমি পড়ালাম তার পিডিএফ এবং নোটসের জন্য অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। যদি তোমাদের পুরো সেশনটা মনে হয় যে কিছু ইনফরমেটিভ জিনিস তোমরা শিখতে পারলে, তো পরবর্তী সেশনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। লাইক ডিসলাইক এসব আমি বলবো না, ওটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। যদি এটা তোমাদের কাজে এসে থাকে, ভালো লেগে থাকে, তোমরা লাইক অবশ্যই করবে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। যদি ভালো না লাগে ডিসলাইক অবশ্যই করবে। কিন্তু যদি সেশনটা মনে হয় যে তোমাদের পড়াশোনার জন্য কিছুটা হলেও ইম্পর্টেন্ট, কিছুটা হলেও সাহায্য করছে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলোর জন্য। এবং যেই বন্ধুরা এই খবরটা জানতে পারছে না বা এই সুযোগটা পেতে পারছে না, তাদের সাথে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে পরের পার্টটা নিয়ে আমি চলে আসব। এখনের পর্যন্ত এইটুকুই। থ্যাংক ইউ।